কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের ৬৪ নম্বর কবিতাটি হল শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে। যেহেতু নৈবেদ্য কাব্যের কোনো কবিতারই নামকরণ হয়নি, সবকটি সংখ্যা দ্বারা প্রকাশিত, সে কারণে কবিতার নাম বলতে গেলে কবিতার প্রথম লাইনটাই হবে। শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে ঊনবিংশ শতাব্দী, গোটা এই একটা শতাব্দী কিভাবে ইতিহাসে ভয়ঙ্করভাবে পরিচিত, এবং কতই না এর মধ্যে যুদ্ধ হয়েছে, কতই না এর মধ্যে রক্তপাত এবং হত্যার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। তো বেশি লেট না করে আমরা দেখে নিই কবিতার ব্যাখ্যা। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল। শতাব্দী কথার অর্থ হয় ১০০ বছর। এই ১০০ বছরটা হলো ঊনবিংশ শতাব্দী, অর্থাৎ ১৭০০ থেকে ১৮৯৯ সাল। ১৮০০ থেকে ১৮৯৯ সাল হলো শতাব্দীর সূর্য। এই যে শতাব্দী, এই শতাব্দীর সূর্য রক্তরাঙা মেঘ সন্ধ্যায় অস্ত গেল, অর্থাৎ এতে বহু রক্তপাত, বহু যুদ্ধ এবং ভয়ঙ্কর দৃশ্য সব সূর্যটার মধ্যে লুকিয়ে আছে। সূর্য সব উপলব্ধি করেছে এই ১০০ বছরে কি কি হয়েছে, এবং সব নিজের বুকে নিয়ে আজ অস্ত গেল, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী শেষ হয়ে গেল। হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মারণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। যেভাবে একটা নর্মাল ওকেশন বা উৎসবে ঢাক ঢোল প্রভৃতি বাজে, সেভাবে আজ হিংসার উৎসবেও কি বাজছে না রাগিনী বাজছে। রাগিনীটা নর্মাল নয়, মারণের উন্মাদ রাগিনী, অর্থাৎ যে রাগিনীটা লোকেদের মারতে উন্মাদ, পাগল হয়ে রয়েছে, যে রাগিনী লোকেদের কষ্ট দিচ্ছে, সে খুবই ভয়ঙ্করী। এবং সেই রাগিনীটা কারা না অস্ত্র, যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অস্ত্র হাতিয়ার ব্যবহৃত হচ্ছে সেই অস্ত্রগুলো। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমিষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। দয়াহীন সভ্যতা, দয়াহীন সভ্যতা কেন না এই সভ্যতার কিন্তু কোনো মায়া দয়া নেই। এই সভ্যতা বর্বর, একদম নিষ্ঠুর। কেমন নিষ্ঠুর না নাগিনীর মতো নিষ্ঠুর। নাগিন সাপের মতো সে নিজের কুটিল ফনা তুলে কি করছে, চোখের নিমিষে, অর্থাৎ একটা চোখের পালক ফেল যেটুকু সময় লাগে সেটুকু সময় কি করছে, তার লুকানো যে বিষ আছে, বিষ দাঁত আছে, সে দাঁত দিয়ে সবাইকে কি করছে, কামড়ে নিচ্ছে, তীব্র বিষে তাকে আক্রান্ত করছে। এই যে দয়াহীন সভ্যতা, তা সে যে এতই নিষ্ঠুর, কবিগুরু তাকে নাগিন সাপের সাথে তুলনা করেছেন, যে কেবল নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষের উপর মৃত্যুর ছোবল মারছে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছি জাগিয়ে পঙ্কসজ্জা হতে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, অর্থাৎ লোকেরা নিজের স্বার্থের জন্য অপরকে ক্ষতি করছে, অপরের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে। সিমিলারলি একটা দেশও নিজের স্বার্থ পূরণের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য অপর দেশকে ক্ষতিগ্রস্ত করছে। লোভে লোভে ঘটেছে সংগ্রাম, মানুষের চাহিদা এটুকুই নিচে নেমে গেছে যে লোভের জন্য তারা, লোভ সব থেকে নিচু কি একটা বিষয়, সেই জিনিসটাকে নিয়ে লোকেরা সংগ্রামে লিপ্ত হচ্ছে, একে অপরকে ক্ষতি করতে এগিয়ে আসছে। প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছি জাগি পঙ্কসজ্জা হতে। প্রলয় কথার অর্থ হয় ধ্বংস, এবং মন্থন কথার অর্থ হয় কোনো কিছুকে প্রবলভাবে আলোড়িত করা। এই ধ্বংসকে আলোড়িত করার জন্য, অর্থাৎ ধ্বংস সংঘটিত করার জন্য, এই যে আমাদের সভ্যতা, যে বাইরে থেকে দেখতে তো ভদ্র কিন্তু ভেতরে যে কতটা নিষ্ঠুর সে আর একে বোঝানো যায় না। তো সেই ভদ্রবেশী বর্বরতা কোথা থেকে উঠে আসছে না পঙ্কসজ্জা থেকে,
একদম একদম বাজে স্থান, পাঁকের তৈরি কাদামাটি দিয়ে পঙ্কসজ্জা, সেখান থেকে সে একদম নিচু স্থান থেকে সে কি করছে না প্রলয়কে বা ধ্বংসকে সে আলোড়িত করার জন্য সে সেখান থেকে উঠে আসছে। এই সভ্যতার কোনো লজ্জা নেই, কোনো শরম নেই। নেক্সট লাইনেই পাবো, লজ্জা শরম ত্যাগী জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মেরে ভাসাতে চায় বলের বন্যায়। বলছে এই সভ্যতার কিন্তু কোনো লজ্জা শরম বলে কিছু নেই। কেন না এরা জাতিপ্রেম নাম ধরে বিভিন্ন রকম অন্যায় করতে পারে। হিটলার জাতি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজের গুডউইল তৈরি করার জন্য, সুনাম তৈরি করার জন্য লক্ষ লক্ষ ইহুদি জাতি এবং অন্যান্য জাতিকে হত্যা করেছে। তো এটা জাতি প্রেম নাম ধরে তারা কি করছে না অন্যায়ের চরম সীমায় পৌঁছে যাচ্ছে, ধর্মের ভাসাতে চায় বলের বন্যায়। ইভেন এমনকি তারা শক্তির দাপটে নিজের শক্তির মাধ্যমে ধর্মকেও বিকৃত করার চেষ্টা করছে। ধর্ম যেটা বলে না সেটাও কিন্তু ধর্মকে বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ বলে যে ধর্ম বলে। অর্থাৎ নিষ্ঠুরতা বা বিভিন্ন রকম কুকাজ সব ধর্মের নামে দিয়ে তারা চালিয়ে দিতে পারছে। তারা ধর্মকে সামনে টানছে, ধর্ম সেই কাজটা করতে বলুক বা না বলুক, তারা নিজেদের শক্তির মাধ্যমে ধর্মকেও চেঞ্জ করতে পারছে। কবিদল চিৎকারি চেয়ে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, এখানে কোন কবিদল কথা বলা হয়েছে না ইংরেজ পদ অবলম্বনকারী বা যারা ইংরেজদের সাপোর্টে যে কবিরা কবিতা লিখছিলেন সেই কবিদলদের কথা বলা হয়েছে। ইংরেজদের সাপোর্টিভ কেন না এই যে বিভিন্ন যুদ্ধক্ষেত্র হচ্ছে অনেকাংশ হাত তো তাদেরই, তারাই তো যুদ্ধে সবাইকে প্ররোচনা করছে। তারা নিজেদের কবিতার মাধ্যমে লোকেদের মনে ভয় তোলার চেষ্টা করছে। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, চিৎকার করছে। শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি, এই লাইনটা ভেরি ইন্টারেস্টিং। এবার এর একাধিক মিনিং হতে পারে। শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি কেন না শ্মশান কুকুর, যেমন শ্মশানে যেমন কুকুর মৃতদেহ খাওয়ার জন্য নিজেদের মধ্যে মারপিট করে, তেমনি আজ বিভিন্ন দেশ ছোট ছোট দেশগুলোকে গ্রাস করার জন্য, নিজের দখলে আনার জন্য সেই কুকুরের মতো নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হচ্ছে, সংগ্রাম করছে, মারপিট করছে, যুদ্ধ করছে। আর একটা মানে হতে পারে যে এই যে বিভিন্ন কবি দল যাদের কবিতা লেখার কোনো মানেই হয় না, কারণ তারা তো বিপক্ষে না লিখে সপক্ষে কবিতা লিখছে, তো তাদের কবিতা লেখার কোনোই মানে হয় না। তো অনেকের মতে সেই কবিতাগুলি শ্মশানের কুকুরদের কাড়াকাড়ি গীতি ছাড়া আর কিছুই না। অর্থাৎ সেই সিচুয়েশনকে সবাই নিয়ে কবিতা লেখার জন্য পাগল হয়ে উঠেছে। এটা কিছুই না, কুকুরে যেভাবে মৃতদেহ নিয়ে কাড়াকাড়ি করে সেই পরিস্থিতিকেও লোকেরা কাড়াকাড়ি করে নিজেদের কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন, কিন্তু সেই কবিতাটা বিপক্ষে না হয়ে সপক্ষে হচ্ছে। এই সমগ্র কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে ঊনবিংশ শতাব্দী খুব একটা ভালো যায়নি। ঊনবিংশ শতাব্দী পুরোটাই যুদ্ধে কেটেছে, পুরোটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেটেছে, পুরোটাই হিংসার উন্মাদে উৎসবে কেটেছে। নেপোলিয়ান যুদ্ধ, ফ্রাঙ্কো যুদ্ধ, দ্বিতীয় মারাঠা যুদ্ধ, ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো মহীশূর যুদ্ধ, নেপালি যুদ্ধ, ইঙ্গো বার্মা যুদ্ধ, আফগান যুদ্ধ, শিখ যুদ্ধ, এত কটা যুদ্ধ এই ঊনবিংশ শতাব্দীতে ঘটেছে। সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে এই যে সভ্যতা এ কি ভালো না এ ভদ্রবেশী সভ্যতা, এ বাইরের দিক থেকে দেখতে ভালো হলেও ভেতরে প্রচণ্ড নিষ্ঠুর, নিজের স্বার্থের জন্য অন্যকেও হত্যা করতে পিছপা নয়। এই সভ্যতার দয়াহীন নাগিনী, রবীন্দ্রনাথ ঠাকুর এই সভ্যতাকে নাগিনীর সাথে তুলনা করেছেন, যে নাগিনী নিজের স্বার্থের জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করছে, নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে সভ্যতা এতটাই লোভী
যে নিজেদের স্বার্থের জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু এক পাও পিছাতে পারছে না। এই এই যে সভ্যতা, তার কোনো লজ্জা নেই, তার কোনো শরম নেই। সে ধর্মকেও বিকৃত করে দিচ্ছে নিজেই জেতার জন্য। সে জাতি প্রেমের নাম ধরে অন্যায় করেই চলেছে, এবং এদের বিপক্ষে কবিতা লেখা উচিত, সেটা না করে এদের সপক্ষে কিছু কবি দল জনসাধারণের মনে ভীতি জাগানোর চেষ্টা করছে। সেগুলি শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি ছাড়া আর কিছুই নয়। একটা ভালো পয়েন্ট হতে পারে যে ঊনবিংশ শতাব্দীর বিদ্রোহী কবিদের নাম করো, যদি প্রশ্ন আসে। তো মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বাহাদুর শাহ জাফর, ভিক্টর হিউগো, একজন ফ্রেঞ্চ পোয়েট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং থমাস হার্ডি। তোমাদের মধ্যে অনেকেই মাথায় আসবে যে কাজী নজরুল ইসলামকে আমরা ছোটবেলা থেকে বিদ্রোহী কবি হিসেবে চিনি। তো কাজী নজরুল ইসলাম কেন নয়? তো বলে রাখি, কাজী নজরুল ইসলামের জন্মসাল 1899। পুরোটা ঊনবিংশ শতাব্দীর শেষ যে বছরটা, সেই বছরে ওনার জন্ম। সে কারণে ঊনবিংশ শতাব্দীর বিদ্রোহী কবি হিসেবে কিন্তু কাজী নজরুল ইসলাম পরিচিত নয়। ওকে, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, কবিতার কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পেরেছো। ভিডিওর প্রথমে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলে তার আনসারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, না হলে আমি বুঝতেই পারবো না যে তোমরা বুঝলে কি বুঝলে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।